নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। পড়ছি উপন্যাস লকডাউন, দেবাশিস দত্তর লেখা উপন্যাস। আমরা গত পর্বে অর্থাৎ পর্ব তৃতীয়তে আমরা দেখেছি আমাদের এই গল্পের যিনি কথক তিনি যে ইয়াসিন খান নামক ছেলেটির বাড়িতে উঠেছেন, সেই ইয়াসিন খান একজন সন্দেহজনক চরিত্র। আর দেখেছি ইয়াসিন খানের আব্বু মিয়া হিদায়ত খান, তার ইন্তেকাল হলো। আর পর্বের অন্তিম পর্যায়ে দেখলাম ইয়াসিন খানের ভাবি রুখসত, আমাদের যিনি গল্পের কথক, তাকে কিছু একটা ইঙ্গিত করে একটু সতর্ক থাকতে বললেন। এই অবধি পড়ার পর আমি চলে এলাম চতুর্থ পর্বে। লোকগুলো খান সাহেবের শবদেহ কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই ফিরে এসেছিল ইয়াসিন একা। আমি ততক্ষণে পাইন বনের মধ্য দিয়ে কিছুটা ওপরে উঠে গিয়েছিলাম। সেখান থেকেই ওকে ফিরতে দেখলাম। কবরস্থান যত কাছেই হোক, এত অল্প সময় মাটি খুঁড়ে কোনো মানুষকে দাফন করে আসা অসম্ভব। ন্যূনতম কিছু ধর্মীয় আচার আছে, কোনো মৌলবীকেও তো দেখলাম না। ফরজে কিফায়া মোতাবেক জানাজার নামাজ পাঠটুকুও হয়নি বোধ হয়। বোঝা গেল ও সেসবের ধার ধারেনি। আর একটা হতে পারে ও ওর লোকজনের ওপর সেই দায়ভার চাপিয়ে দিয়ে আমার ওপর নজরদারি করতে চটপট ফিরে এসেছে। সন্দেহ এমনই রোগ, মনে ঢুকলে বিভিন্ন দিক দিয়ে জড়িয়ে ধরে। শত্রুর মতলব বুঝতে হলে তার থেকে দূরে গেলে চলবে না। সেই মতো আমি পায়ে পায়ে নেমে এসে ওদের বাড়ির উঠোনে হাজির হলাম। ওর কাছাকাছি থেকে শেষ মুহূর্তের পরিকল্পনার আঁচ পেতে হবে। ইয়াসিনের মধ্যে কিন্তু তেমন কোনো ভাবান্তর দেখা গেল না, তবে একটু যেন অস্থির। অল্প সময়ের ব্যবধানে বার্তিনেক ঠোঁট চাটল। আমি স্বাভাবিক সৌজন্যে ওকে সমবেদনা জানালাম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতি ওদের অবজ্ঞা সম্পর্কে হালকা করে দু কথা শোনাতেও ছাড়লাম না। কিছুক্ষণ আগে রুখসতের কথাগুলো শোনার পর থেকে একটা চিন্তা মাথার মধ্যে ড্রিল চালিয়ে যাচ্ছে। ইয়াসিনের যদি আমার সম্পর্কে তেমন কোনো ভয়ানক পরিকল্পনা থেকে থাকে, তবে রুখসতের কাছে আমাকে একা ছেড়ে গেল কেন? ওকেও সঙ্গে করে খান সাহেবের শবযাত্রায় নিয়ে যেতেই পারত। তাহলেই তো আর রুখসতের পক্ষেও কোনো কিছু ফাঁস করবার সুযোগ থাকতো না। কিন্তু ইয়াসিন তা করেনি। ভেবে দেখলাম এর সপক্ষে 3টে যুক্তি থাকতে পারে। 1, ওর ধারণা রুখসত সেই পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। 2, রুখসতের বিশ্বস্ততার ওপর ইয়াসিনের অতিরিক্ত বিশ্বাস। আর 3, নিজের তীব্র প্রভাবে এই তরুণী ভাবিজানটিকে পায়ের নিচে রাখার ক্ষমতা সম্পর্কে ও নিঃসংশয় ছিল। রুখসত নিজেই বা সব কিছু খুলে বলার আগে অমন ছুটতে ছুটতে ঘরে ঢুকে গেল কেন? ও কি তবে অন্ধকারে ঢিল ছুঁড়েছে? হয়তো ইয়াসিনের মনে তেমন কিছুই নেই, সবই রুখসতের কল্পনা। এদিকে আবার ওর কথা অনুসারে ও নিজেও নাকি বিপন্ন। সেক্ষেত্রে সব খুলে বলে সরাসরি আমার কাছে সাহায্য চাইলেই পারত। তবে কি ওর মনে ঠিক এই ভয়টাই ছিল যে তীব্র সন্দেহ বাতিকের জন্য ইয়াসিন যে কোনো মুহূর্তে ফিরে আসবে? তাই বেশি সময় নিয়ে সব খুলে বলার ঝুঁকি নেয়নি।
নানা দিক বিচার বিবেচনা করে সেটাই এখন সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে। এদিকে আমার বেশি রকম ঘুমের সাথে ওপিয়াম জাতীয় সিডেটিভের সম্পর্কটাও উড়িয়ে দিতে পারছি না। আমার শারীরিক লক্ষণগুলো কিন্তু সেই ইন্ডিকেশনই দিচ্ছে। 10 বছর ধরে নিয়মিত পানাভ্যাসের জন্যেই হয়তো সিডেটিভের প্রভাবটা একটু স্লো আর কম হচ্ছে। তবে আমি কিছুতেই ভেবে পাচ্ছি না যে আমি কি এমন করেছি যাতে আমাকে মারার পরিকল্পনা হচ্ছে বা হতে পারে বলে রুক্ষতের মন কুগাইছে। সন্ধ্যের আগে পর্যন্ত এদিকে ওদিকে এলোমেলো ঘুরে বেরিয়েছি। অজস্র প্রশ্ন মাথায় ভিড় করেছে, কোনো উত্তর মেলেনি। চারদিকে শুধুই সন্দেহের মেঘ। পরদিন সকালেই চলে যাব। সন্ধেবেলায় ওদের ঘরের সামনে এসে ইয়াসিনের নাম ধরে ডাকলাম। ও বাড়ির পেছনে চালের ওপর শুকোতে দেয়া ভুট্টাগুলো নামিয়ে বস্তাবন্দি করছিল। আমার ডাক শুনে সামনে এলো। চুক্তিমতো আগাম বাবদ 3 দফায় দেয়া 6,000 বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা ইয়াসিনের হাতে তুলে দিলাম, সাথে 500 টাকা টিপ। ও বেশ গদগদ হয়ে শুকরিয়া জানালো। কিছুক্ষণ আগে জন্মদাতার মৃত্যুর সাক্ষী হয়েছে ছেলেটি, আচরণে তার কোনো প্রভাব নেই। এইটুকু ছাড়া আপাতত কোনো কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তবে রাতে খাবার সময় একটু ভিন্ন ব্যাপার হলো। আমার পাতের রুটি মাংস শেষ হবার একটু আগেই ইয়াসিন ঘরে ঢুকে গেল। খানিকক্ষণ পরে রুকসতের পরিবর্তে নিজেই দুধের গ্লাস হাতে নিয়ে বেরিয়ে এলো। এবার আমি 2-2 4 করতে পারছি। রুকসত তাহলে ভুল বলেনি। আজ তুমি নিজে দুধ নিয়ে এলে যে? সরাসরি জিজ্ঞাসা করলাম। এই 2 মাসে আপনি আমাদের কাছে আপনা আদমি হয়ে গেছেন। কাল সকাল হলেই আপনি ফিরে যাবেন, আর তো মেহমান নওয়াজির সুযোগ পাবো না। তাই রুকসতের নির্দেশ মতো আমায় কিছু করতেই হবে, এবং সেটা এক্ষুনি। চট করে রুটিটা মুখে ঢুকিয়ে ওর কথার জবাব দিতে গিয়ে খুব জোর বিষম খেলাম। তার অভিঘাতে বাঁ হাতের ঝটকায় খাবার থালার পাশে রাখা জলের গ্লাস আর জ্বলন্ত কুপিটা মাটিতে ছিটকে পড়ল। মুহূর্তে চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ইয়াসিন তৎক্ষণাৎ পানি লাও, মাচিস লাও বলে হাঁক দিয়ে ঘরে ছুটে গেল। আমি বেশ বুঝতে পারছি ওর ফিরে আসায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগছে। শুনতে পাচ্ছি ইয়াসিন অস্থিরভাবে বারবার তাড়া দিচ্ছে, জলদি করো, ডক্টর সাহেব কো উল্টি হো জায়গা। ঘরের ভেতরের ঘটনা না দেখেও পরিষ্কার বুঝতে পারছি রুকসত ওকে কিছুটা দেরি করিয়ে দিচ্ছে। দিব্যি টের পেলাম তাড়াহুড়ো করতে গিয়ে জলের পাত্রটাই সশব্দে উল্টেছে। আমি এদিকে নিখুঁত অভিনয়ে বিষমের দমক চালিয়ে যাচ্ছি। একটু পরে এক হাতে আলো অন্য হাতে জল নিয়ে ছুটে এলো ইয়াসিন। দেখল দুধের গ্লাসটা আমার মুখে ধরা। সবটুকু দুধ গলায় ঢেলে গিলে ফেলার ভঙ্গি করলাম। তারপর বেশ কবার গলা খাঁকারি দিয়ে বললাম, ওহো, জোর বিষম খেয়েছিলাম, ভাগ্যিস দুধটুকু ছিল, ওটা দিয়েই জলের কাজ হয়ে গেল। ইয়াসিনের মুখে সন্তোষ আর সংশয়ের মিশ্র প্রকাশ। ও এদিক ওদিক তাকিয়ে নিশ্চিন্ত হতে চাইল যে দুধের পুরোটাই আমি গিলেছি কিনা। আসলে ও ঘরের দিকে ছুটে যাওয়ার মুহূর্তেই গ্লাসের দুধটা এত জোরে পাহাড়ের ঢালের দিকে ছুঁড়ে দিয়েছি যে নিচের ঢাল বেয়ে গড়িয়ে নামতে নামতে সেই দুধ এতক্ষণে আইসক্রিম হলো বলে।
মাচায় উঠেছি বড়জোর, মিনিট 20 হয়েছে। সেই গোঙানির শব্দ আবার শুরু হয়েছে। অন্য কদিন আধো ঘুমে আধো জাগরণে তা শুনেছি, চিন্তার অভিমুখ স্থির ছিল না বলে বারবার দ্রাস উপত্যকার বেপরোয়া বাতাসের ওপর সব দোষ চাপিয়ে সুখনিদ্রায় নিমগ্ন হয়ে গিয়েছি। শব্দের উৎস এখন দিনের আলোর মতো স্পষ্ট। মোবাইলের টর্চ জেলে নিঃশব্দে মাচা থেকে নেমে পড়লাম। জুতোটা পায়ে গলিয়ে শক্ত করে লেস বেঁধে নিলাম। বড় রকমের সংঘাতের সম্ভাবনা রয়েছে। ভারী জ্যাকেটটা ছেড়ে রাখতে হলো। এই অবস্থায় শীতের দোহাই দিলে চলবে না। এই ধরনের মোটা জ্যাকেট পরে ফুল কন্ট্যাক্ট অ্যাকশনে নামলে ব্রুসলিও অচল হয়ে যেত। বাইরে যতই ঠান্ডা হোক না কেন, আপাতত উলেন ইনারটা দিয়েই শীত মানানোর কাজটা চালাতে হবে। তবে উত্তেজনায় বোনা এই যে ৮-৬০ ভেস্টটি বুকের ওপর চেপে বসেছে, তাতে 2 ডিগ্রি সেলসিয়াসেও কুলকুল করে ঘামছি। গরাদের ভেতর থেকে হাত গলিয়ে বাইরে দিয়ে লাগানো খিলটা নিঃশব্দে খুলতে হবে। বরফের জন্য হিউমিডিটি বেড়ে যাওয়ায় কাঠ ফুলে গেছে। খিলটা খুলতে যে এমন বেগ পেতে হবে ভাবিনি। অন্যদিন 7 সকালে ইয়াসিন নিজে অথবা ওর ভেড়াওয়ালারা বাইরে থেকে এটা খুলে দিয়ে যেত। শব্দ টের পেতাম, স্পর্শে নয়। আজ এই প্রথম পেশি আর মগজের জোর কাজে লাগিয়ে এটা খোলার প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো। মাত্র 10 পা দূরে হিদায়ত খানের ঘরে পাশবিক শক্তিধর এক বিকৃত মোনা টিনএজারের হাতে একটি তরতাজা গোলাপ তখন ছিন্ন ভিন্ন হচ্ছে। দরজার কাঠের জয়েন্টে সামান্য ফাঁক দিয়ে দেখলাম ঘরের মধ্যে আলো জ্বলছে। নরম পাইন কাঠের পাল্লা, তবু এক কিকে ছিটকিনি উপড়ে ফেলার নিশ্চিত করতে হবে। 2 বার শব্দ হলেই আমার পরাজয় নিশ্চিত। ইয়াসিন খানের দেহে আসুরিক শক্তি। ওর আস্তিনে আর কি অস্ত্র লুকানো আছে সেটাও জানা নেই। এই অবস্থায় আমার সামান্য ভুল মানেই সব শেষ। দরজার খুব কাছে কান পেতে ছিটকিনির অবস্থান আন্দাজ করে নিলাম। দ্রাসের ঝোড়ো বাতাস সাহায্য করল। দরজাটা হাওয়ার ধাক্কায় সামান্য আগুপিছু করছিল। ছিটকিনি থেকে ক্লিক ক্লিক করে ধাতব শব্দ হচ্ছে। ভেতর থেকে আসা রুকসতের গোঙানির শব্দটা শুনে ওর অবস্থানটা আন্দাজ করার চেষ্টা করলাম, যদিও অন্ধের মতো আন্দাজ। আর দেরি নয়, আমি এখন সার্জেন। ক্যান্সারে আক্রান্ত এক রোগীর দেহ থেকে নিখুঁতভাবে টিউমারটা আলাদা করতে হবে। বড় করে শ্বাস টেনে রক্ত আর পেশিতে অক্সিজেন ভরে নিয়ে ছিটকিনি ঠিক পেছনে একটা সাইড কিক। তাতে এত জোর ছিল যে 6টা স্ক্রু উপড়ে গিয়ে ধাম করে দরজাটা খুলে গেল। অন্ধকার থেকে হঠাৎ করে সোলার লণ্ঠনের আলোতে এসেছি। কপাল ভালো, চোখ দুটো অ্যাড্রিনালিনের প্রভাবে এক পলকে উপযোজিত হয়ে গেছে। মেঝেতে পড়ে থাকা প্রায় অসমৃতা রুকসতের উপর হামলে পড়েছে ইয়াসিন। ওর ডান হাতের পাশে মেঝেতে রাখা 9mm পিস্তলটা এক ঝলক দেখেই ওর ডান পাঁজর লক্ষ্য করে একটা কিক মারলাম। ডিপ পেনিট্রেটিং কিক। অ্যামেচার ফাইটিংয়ে এই ধরনের আঘাত বৈধ নয়, কিন্তু আমি নিরুপায়। যে কোনো মূল্যে ওকে পিস্তলের থেকে দূরে রাখতে হবে। জুতোর ডগাটা ইঞ্চি 3 ডুবে গেছে। জব্বার বাফার না থাকলে 6 থেকে 9 নম্বর 3টে রিব বোন ভেঙে লিভারে গেঁথে যেত। সাংহাইতে কম্পিটিশন জেতার পর প্রতিদ্বন্দ্বী টিমের মেন্টর আমার কিকিং পাওয়ারের খুব প্রশংসা করেছিলেন, কিন্তু এখানে মোটা পোশাকের কুশন থাকায় সেই পাওয়ার পুরোপুরি কাজে এলো না।
কয়েক মুহূর্তের জন্যে কুঁকড়ে গেলেও চকিতে আঘাত সামলে নিয়ে অস্ত্রটার দিকে হাত বাড়ালো ইয়াসিন। সেকেন্ডের 1/10 মধ্যেই একই জায়গায় দ্বিতীয় আঘাত। এবারের ইম্প্যাক্ট বেটার হয়েছে। আঘাতের অভিঘাতে চিত হয়ে গেল দৈত্যটা। মুহূর্তেই একটা উইক পয়েন্ট খুলে গেল। মাটুতে হাঁটু গেড়ে বসে ওর ডায়াফ্রাম বরাবর একটা স্ক্রু পাঞ্চ গুঁজে দিলাম। এটা একরকম প্রাণঘাতী কৌশল, কিন্তু আবার সেই জব্বার কুশন। অন্য সময় হলে এই 3টে মারেও ডেড এন্ডে পৌঁছে যেত, কিন্তু এক্ষেত্রে তা হলো না। আমাকে বাঁ হাতের মারাত্মক এক ঝটকায় বেসামাল করে দিয়ে ও উঠে দাঁড়ালো। এই ঝটাপটির মাঝে পিস্তলটা রুখসতের কোমরের পাশে দলামাচা হয়ে থাকা ফিরানের আড়ালে ঢুকে গিয়েছিল। ইয়াসিন বুঝে গেছে ওর প্রতিদ্বন্দ্বী ওর চেয়ে অনেক ক্ষিপ্র ও কৌশলী ফাইটার। আলো আঁধারির মধ্যে কোথা থেকে যে ওর হাতে একটা ছুরি চলে এসেছে বুঝতে পারিনি। ওটা নির্ঘাত ওর আস্তিনে লুকোনো ছিল। শিবাজি মহারাজের বাঘ নোক যেন ইয়াসিন খানের হাতে। একটু হলেই আমার বাঁ গালটা ফালা হয়ে যেত। সরে গিয়ে ওর ছুরি ধরা হাতটা ডেডলক করে পিঠের দিকে টেনে নিতে গিয়ে ওর ব্রুটাল পাওয়ার টের পেলাম। ধরে রাখা যাচ্ছে না। পিছন ফিরে গিয়েও যত জোরে আমার ডান কবজিটা চেপে ধরেছে মনে হচ্ছে ভেঙে ফেলবে। অ্যানাটমির জ্ঞান কাজে লাগিয়ে বাঁ হাতে ওর স্কাল আর স্পাইনের জয়েন্ট বরাবর সজোরে একটা ব্লান্ট পাঞ্চ করতেই ইয়াসিন বেসামাল হয়ে গেল। এতক্ষণে একটা জোরদার ঝটকা দেয়া গেছে। ফাঁসির দড়ির মেটাল বিটটা ঠিক এখানেই বসে গিয়ে স্পাইনাল কর্ড ভাঙার কাজটা করে। ছুরিটা ঠকাং করে শব্দ করে পড়লেও আমার পায়ের কাছে। নিরস্ত্র অবস্থায় আমি যে ওর চেয়ে গিয়ে দৈত্যটা এর মধ্যে তা বুঝে গেছে। ও হুমড়ি খেতে খেতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রুখসাত তখনও মাটিতে চিত হয়ে পড়ে আছে। ওর হিজাব খুলে নিয়ে সেটা দিয়ে নৃশংসভাবে ওর মুখ বেঁধেছিল জানোয়ারটা। ডান হাত আর ডান পাটা টান করে চারপাইয়ের দুটি বিপরীত পায়ার সাথে নাইলন দড়ি দিয়ে বাঁধা। বাঁ হাত পা বাঁধা হয়ে গেলেই রাক্ষসটা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেত। বাঁধ না মানা 18 বছরের ইয়াসিন এক বিকৃতকামী পশু। রাতের পর রাত নিজের আব্বু মিয়াকে আর আমার মতো এক অবাঞ্ছিত আগন্তুককে আফিং খাইয়ে আচ্ছন্ন করে অসহায় ভাতৃবধূর ওপর পাশবিক নির্যাতন করত। আমি মাটিতে উবু হয়ে বসে রুখসতের পায়ের বাঁধন খুলতে গিয়েই ভুল করলাম। লড়াই করতে জানি তা বলে আমি তো খুনি নই। তেমনটা হলে শয়তানটার পিছু পিছু গিয়ে আগে ওর খেল খতম করতাম, কিন্তু সেটা না করেই মারাত্মক ভুল হয়ে গিয়েছিল। কাঠ চেলা করার বিশাল কুড়ুলটা নিয়ে ফিরে এসেছিল ইয়াসিন। আমি তখন রুখসতের হাতের বাঁধন খুলে উঠতে পারিনি। হিংস্র হুঙ্কারে ঘুমন্ত উপত্যকা কাঁপিয়ে আমার মাথা লক্ষ্য করে কুড়ুল তুলল সেই দানব। আমি নিরাপদ দূরত্বে সরে যাবার আগেই আমার মাথাটা ডাবের খোলার মতো বাইলেটারালি দুভাগ হয়ে যেত, কিন্তু ঠিক তার আগের মুহূর্তে আমার ডান কাঁধের পাশ থেকে 9mm চীনা পিস্তল আগুন উগরে দিল। সিঙ্গল শট, পারফেক্টলি ইন দ্য বুলসআই। বুঝলাম নিজেকে সম্বৃত করা আর হাত পায়ের বাঁধন মুক্ত করার চেষ্টা না করে রুখসত কেন এতক্ষণ অসহায়ভাবে মাটিতে পড়ে থাকার অভিনয় করছিল। আসলে আগ্নেয়াস্ত্রটা পোশাকের আড়ালে লুকিয়ে রেখে ও চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করছিল।
আমার সর্বাঙ্গ শিহরিত। প্রতিদিন খাবার দেওয়ার সময় লক্ষ্য করতাম মেয়েটি বাঁহাতি। ভাগ্যিস জানোয়ারটা ওর বাঁ হাত বেঁধে ফেলার আগেই ঘরে ঢুকতে পেরেছিলাম। কয়েক মুহূর্তের বিবশদশা কাটিয়ে মৃত অসুরটার সামনে হাঁটু মুড়ে বসলাম। বুলসাই তো বুলসাই বটে, নিখুঁত লক্ষ্যভেদ। ডান চোখের আইবল দিয়ে ঢুকে মিড ব্রেন, থ্যালামাস আর সেরিব্রাম ভেদ করে লেফট প্যারাইটাল হাড় ফাটিয়ে বাইরে বেরিয়ে বুলেটটা দরজার ওপরে ফ্রেমের কাঠে আংশিক বিঁধে গেছে। মাত্র একটা গুলি চালিয়েছে রুখসত। চোখের আন্দাজ বলছে দূরত্ব প্রায় 12 ফিট। ভাবতেই পারছি না নিজের নিশানা সম্পর্কে এতটাই নিশ্চিত ছিল মেয়েটা। দ্বিতীয়বার ট্রিগার টেপার চেষ্টাই করেনি। অনুভব করলাম আমার সিদ্ধাড়া বেয়ে কুলকুল করে ঘাম নামছে। বিকেলের রোদে, যার মাঝে আমি বেহেস্তের সেরা হুরকে প্রত্যক্ষ করেছিলাম, সে কি তবে অন্য কেউ? হাত পা আর মুখের বাঁধন খুলে নিজেকে যথাযথ সম্বৃত করে উঠে দাঁড়িয়েছে রুখসত। অস্বাভাবিক শীতল কণ্ঠে বলল, চলিয়ে জনাব, ইস हैवान को अब ठिकाने लगाना है। আমার তখন বেশ ভয় করছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা খুনের সাথে জড়িয়ে গেছি। গুলির শব্দ আর ওই হুঙ্কার শুনে কাছাকাছি থাকা সাগরেতেরা যদি চলে আসে। আতঙ্কের কথাটা বলতেই রুখসত শান্ত গলায় বলল, এখানে 3-4 মাইলের মধ্যে কোনো মানুষের বাস নেই। ওর লোকেরা বিকেলেই নিচে নেমে নিজেদের ডেরায় চলে গেছে। তারপর সামান্য হেসে যেটা বলল তা শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। জনাব, হাতে যখন রক্ত লেগেই গেছে তখন আরও একটু না হয় লাগবে। কেউ যদি আসে তাহলে তাদেরও এই একই পথে জাহান্নামে পাঠাবো। আর আমার নিশানা নিয়ে আপনার কোনো সন্দেহ নেই নিশ্চয়? ওর কথাটা শোনার পর কেমন যেন যন্ত্রায়িত হয়ে গেলাম। ইয়াসিনের দেহটা টপকে বাইরে এলাম। চিত হয়ে পড়ে আছে, হাত দুটো ওপরে মাথার দুপাশে ছড়ানো। দেহের বেশিরভাগ ঘরের ভেতরে, বুক থেকে মাথা অবধি চৌকাঠের বাইরে। মাথার পেছন থেকে অল্প অল্প করে রক্ত বেরিয়ে বারান্দায় কাঠের মেঝেতে প্রসারিত হচ্ছে। পরিস্থিতি মানুষকে রাতারাতি বদলে দেয়। সেই মুহূর্তে আমার প্রফেশনাল অ্যাপটিটিউড সক্রিয় হলো। উন্টটা প্লাগিং করে রক্ত আটকাতে হবে। রক্তের চিহ্ন দেখে দেহের সন্ধান পাওয়া একটি সহজতম কৌশল। খানিকটা আটা বা ময়দা মেখে আনতে পারবে? হাত দিয়ে পরিমাণটা দেখিয়ে বললাম। রুখসত রোবটের মতো কিছুটা আটা মেখে নিয়ে এলো। আঙুল দিয়ে চেপে চেপে আটার পিণ্ডটা সেই ক্ষতস্থানের ভিতরে ভালোভাবে ঠুসে দিতে রক্ত বন্ধ হয়ে গেল। লবণ, জল আর ডিটারজেন্ট দিয়ে 2 দফায় রক্ত সাফ করতে হবে। আমি যখন এটা বলছি, রুখসত ততক্ষণে ইয়াসিনের হাত থেকে পড়ে যাওয়া ছুরিটা কুড়িয়ে নিয়ে ওর জোব্বাটা চিরে তা থেকে বড় বড় 2টো কাপড়ের টুকরো কেটে নিয়েছে। রান্নাঘরে গিয়ে একটা ছোট মগে খানিকটা নুন জল আর একটা বালতির জলে কিছুটা ডিটারজেন্ট মিশিয়ে নিয়ে এলো। ইয়াসিনের দেহটা প্রায় দরজা আগলে পড়ে আছে। আমি বেশ সাবধানে পা ফেলে তবে বাইরে এসেছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম রুখসত অবলীলায় ওর বুকের পাশে এক পা আর কাঁধের পাশে অপর পা ফেলে এদিকে চলে এলো। মৃত্যুর পরেও এত ঘৃণা! আমি ভেতরে ভেতরে কেমন যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছি।
ও দ্রুত হাতে একটা কাপড়ের টুকরো লবণ জলে আর একটা টুকরো ডিটারজেন্ট জলে ভিজিয়ে ভিজিয়ে সমস্ত রক্তের দাগ মুছে নিল। জীবনে পেশাগত কারণে মৃত্যু, রক্ত, উন্মুক্ত ভিসেরা দেখতে হয়, তবে কোনো ক্ষেত্রেই এমন আবেগহীন হতে পারিনি। আজ রুখসাতকে দেখে আমি বোধশক্তি হারিয়ে ফেলেছি। ফুলের মতো মেয়েটা কি ভয়ঙ্কর রকম কঠিন হয়ে গেছে। দিনের পর দিন হাতুড়ির আঘাত সহ্য করা কামারের নেহাই যেন। এদিকের কাজ সেরে রুখসাত আবার ভেতরে গেল। ইয়াসিনের দেহে দুপাশে পা রেখে ছুরির ডগাটা দিয়ে খুঁচিয়ে বুলেটটা কাঠের ফ্রেম থেকে বার করে ইয়াসিনের পকেটেই চালান করে দিল, সাথে সেই রক্তমোছা কাপড় দুটো। ওর সাথে সাথে সব প্রমাণ লোপাট। আবার আমার দিকে চেয়ে আদেশের ভঙ্গিতে বলল, আপনি জ্যাকেট টুপি পরে আসুন, আমাদের অনেকটা চড়াই করতে হবে। মেহেরবানি করে কুড়ুলটা কাঠের গুদামে রেখে দেবেন। আজকের মতো শেষ হলো আজকের পর্ব। আমাদের যে রহস্যটা ছিল সেটা কিছুটা হলেও উন্মোচিত হলো এই পর্বে, কিন্তু এখনও টান টান উত্তেজক মুহূর্ত অপেক্ষা করছে আমাদের এই উপন্যাসের শেষ অংশে। আর সেটা শুনবার জন্যে আপনাদের অবশ্যই শুনতে হবে আমার পরের পর্বগুলি। আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার পড়া। সামনের দিনের পাঠের জন্যে, অর্থাৎ পঞ্চম পর্ব শোনার জন্যে অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।